অষ্টম অধ্যায়ের কন্টিনিউয়েশন, পৃষ্ঠা 216। প্রশ্ন 8, টিকা লেখো। প্রশ্ন 8, টিকা লেখো। শিখদের মোগল বিরোধিতা। উত্তর, সূচনা। গুরু নানক ছিলেন শিখ ধর্ম ও সম্প্রদায়ের প্রবর্তক। নানকের সংস্পর্শে এসে বাবর তার পা ছুঁয়ে বলেছিলেন, এই ফকিরের মুখের দিকে তাকালে স্বয়ং ঈশ্বরকেই দেখি। শিখদের প্রতি মোগলদের এই সুসম্পর্ক পরবর্তীকালে শত্রুতার সম্পর্কে রূপান্তরিত হয়। শিখদের মোগল বিরোধিতা। বিরোধিতার সূচনা। শিখদের নবম গুরু তেগ বাহাদুরকে মোগল বিরোধী ষড়যন্ত্রের অজুহাতে ঔরঙ্গজেব হত্যা করেন। তেগ বাহাদুরের এই মৃত্যু শিখ জাতি মনে মোগল বিরোধিতার বীজ বপন করে। বিরোধিতার কারণ। শিখ বিদ্রোহের জন্য ঔরঙ্গজেবের সংকীর্ণ ও অনুদার ধর্মনীতি অনেকটাই দায়ী ছিল। অধ্যাপক গৌতম ভদ্র মনে করেন যে শিখদের সঙ্গে ঔরঙ্গজেবের বিরোধের মূল কারণ ছিল শিখদের রাজনৈতিক ক্ষমতা বৃদ্ধি। তেগ বাহাদুরের হত্যা এবং পরে গোবিন্দ সিংহের বিশ্বস্ত শিষ্য বান্দা বাহাদুরকে হাতির পায়ের নিচে পিষ্ট করে হত্যা করা হলে শিখদের একটানা মোগল বিরোধিতার ক্ষেত্র প্রস্তুত হয়। তাৎপর্য: মোগলদের পতনে শিখ বিদ্রোহ যথেষ্ট প্রভাব ফেলেছিল। নাদির শাহের ভারত আক্রমণের মোগল শক্তি হ্রাস পেলে শিখরা নিজেদেরকে আরও শক্তিশালী করে তোলে। স্বাধীন শিখ রাজ্য গঠন। পানিপথের তৃতীয় যুদ্ধে মারাঠারা পরাজিত হলে আহমদ শাহ আবদালি অযোধ্যার নবাব সুজা উদ্দৌলা রোহিলা সর্দার নাজির খাঁর জোটের কাছে শিখদের বাধা দেওয়ার মতো দেশীয় শক্তি রইল না। ফলে শিখদের সামনে নতুন রাজ্য গঠনের সুযোগ আসে। আহমদ শাহ আবদালির ভারত অভিযানের শেষে শিখরা সমগ্র পাঞ্জাব অঞ্চল নিয়ে এক স্বাধীন রাজ্য গঠন করে। জেনে রাখা ভালো। 1. মোগল সম্রাট ঔরঙ্গজেব নবম শিখ গুরু তেগ বাহাদুরকে বন্দী করেন। মোগল বিরোধী ষড়যন্ত্রের অজুহাতে তেগ বাহাদুরকে দিল্লির চাঁদনি চকে প্রকাশ্যে মুণ্ডচ্ছেদ করা হয় 1675 খ্রিস্টাব্দে 11 নভেম্বর। 2. দশম শিখ গুরু গোবিন্দ সিংহের পর তার শিষ্য বান্দা বাহাদুর ব্র্যাকেটে আসল নাম লক্ষ্মণ দাস ব্র্যাকেট ক্লোজ মোগল বিরোধিতায় শিখদের নেতৃত্ব দেন। সিরহিন্দের মোগল ফৌজদার ওয়াজির খাঁ গুরু গোবিন্দ সিংহের শিশুপুত্রদের হত্যা করেছিলেন। এরই প্রতিশোধ হিসেবে বান্দা বাহাদুর ওয়াজির খাঁকে হত্যা করেন এবং শতদ্রু ও যমুনার মধ্যবর্তী অঞ্চলে শিখ কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন। এই অপরাধে নিষ্ঠুরভাবে বান্দা বাহাদুরের পুত্রকে হত্যা করা হয় এবং বান্দা বাহাদুরকে হাতির পায়ের নিচে পিষে হত্যা করা হয় 1716 খ্রিস্টাব্দে। প্রশ্ন 9, ঔরঙ্গজেব এর রাজত্বকালে শেষের দিকে ঔরঙ্গজেবের রাজত্বকালের শেষের দিকে শুরু হওয়া জাট বিদ্রোহের পরিচয় দাও। উত্তর, সূচনা। ঔরঙ্গজেবের শাসনকালের শেষের দিকে যে সমস্ত কৃষক বিদ্রোহগুলি তীব্র এবং ভয়াবহ আকার নিয়েছিল তাদের মধ্যে অন্যতম ছিল জাট বিদ্রোহ। মোগল বিরোধী জাট বিদ্রোহ। বিদ্রোহের কারণ: জাটরা তাদের স্বভাবের দিক থেকেই বিদ্রোহী মনের মানুষ ছিল। ইতিপূর্বে তারা আকবর এবং জাহাঙ্গীরের আমলেও বিদ্রোহ ঘোষণা করেছিল। জাট বিদ্রোহের প্রত্যক্ষ কারণ ছিল মথুরার অত্যাচারী ফৌজদার আব্দুল নবীর বিরুদ্ধে ক্ষোভ এবং অসন্তোষ। বিদ্রোহের নানা পর্যায়। 1. প্রথম পর্যায়। ঔরঙ্গজেবের রাজত্বকালের শেষের দিকে জাট বিদ্রোহের নেতৃত্ব দেন তিলপতের জমিদার গোখলা। তার নেতৃত্বে জাটরা আব্দুল নবীকে হত্যা করে। মথুরায় নবনিযুক্ত ফৌজদার হাসান আলী খান গোখলাকে হত্যা করেন এবং তার পরিবারের সদস্যদের ইসলামে দীক্ষিত হতে বাধ্য করেন। 2. দ্বিতীয় পর্যায়। জাটরা পুনরায় রাজা রামের নেতৃত্বে বিদ্রোহী হয়।
তারা আকবরের সমাধি স্থান সেকেন্দ্রা লুণ্ঠন করে। শেষে রাজারামকে হত্যা করে জাটদের স্তব্ধ করার চেষ্টা হয়। তৃতীয় পর্যায়, পুনরায় জাটরা চূড়ামনের নেতৃত্বে সংঘবদ্ধ হয় এবং মোগলদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম গড়ে তোলে। চূড়ামন ভরতপুরে একটি স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করে। বিদ্রোহের অবসান। শেষবারের মতো জাটরা সুরজমলের নেতৃত্বে বিদ্রোহী হয়ে ওঠে। সুরজমলের পুত্র জওয়াহির সিং এর মৃত্যুর সঙ্গে সঙ্গে জাট শক্তির পতন সম্পূর্ণ হয়। গুরুত্ব: জাট বিদ্রোহ ছিল মোগলদের কৃষক বিরোধী নীতির বিরুদ্ধে জোরালো প্রতিবাদ। এই বিদ্রোহ মোগল সাম্রাজ্যের সংহতিতে আঘাত হেনেছিল। জেনে রাখা ভালো। 1. আবুল ফাজল বলেছেন যে দিল্লি, আগ্রা, মথুরা, জলহাওয়ায় বিদ্রোহ জন্ম নেয়। এখানকার অধিবাসী জাটদের বিদ্রোহী চেতনার বীরত্ব এবং সাহসিকতা ছিল প্রবাদ প্রতিম। 2. জাট বিদ্রোহের নেতৃত্বে হ্রাস ছিল জমিদারদের হাতে। অন্যের জমিদারি দখল করা ছিল এই বিদ্রোহের প্রধান লক্ষ্যগুলির মধ্যে একটি। 3. জাট বিদ্রোহকে সুসংহত এবং শক্তিশালী করে তোলার কাজে নিচু জাতির লোক ব্র্যাকেটে বিশেষত চর্মকাররা যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। জাট নেতা চূড়ামন চর্মকারদের সাহায্য নিয়ে ভরতপুরের দুর্ভেদ্য জঙ্গল কাটিয়ে সেখানে জাটদের স্থায়ী বসতি এলাকা গড়ে তোলেন। মোগল সম্রাট ফারুক শিয়ার শেষ পর্যন্ত জাট রাজ্য ভরতপুরকে স্বীকৃতি দিতে বাধ্য হন। পৃষ্ঠা 217। প্রশ্ন 10, সতনামী বিদ্রোহ ব্র্যাকেটে 1672 খ্রিস্টাব্দ সম্পর্কে লেখো। উত্তর: সূচনা। মথুরার কাছে নারনৌল অঞ্চলে সতনামী সম্প্রদায়ের মানুষ মোগল কর্তৃপক্ষের অন্যায় হস্তক্ষেপের বিরুদ্ধে বিদ্রোহী হয় 1672 খ্রিস্টাব্দে। সৎপথে জীবনযাপন করার আদর্শে বিশ্বাসী ছিল বলে এই ভক্তিবাদীরা সতনামী নামে পরিচিত হয়। সতনামী বিদ্রোহ। বিদ্রোহের কারণ: কৃষিজীবী নিরীহ সতনামীদের ওপর স্থানীয় মোগল সুবেদার এবং জাগিরদারদের আর্থিক নিপীড়ন তাদের জীবনকে ক্রমশ দুর্বিষহ করে তুলেছিল। এই কারণে স্থানীয় ফৌজদারের সঙ্গে সতনামীদের যুদ্ধ বাঁধে এবং একজন সতনামী কৃষক নিহত হন। বিদ্রোহে নেতৃত্ব দান। কৃষকের মৃত্যুকে কেন্দ্র করে গরিব দাস হাড্ডার নেতৃত্বে এই স্বভাব শান্ত শ্রেণী বিদ্রোহী হয়ে ওঠে। তারা খাজনা দেওয়া বন্ধ করে দেয়, নিজেদের স্বতন্ত্র শাসন ব্যবস্থা গড়ে তোলে। বিদ্রোহ দমন। ঔরঙ্গজেব কয়েকবার সেনাদল পাঠালে সতনামীরা তাদের নিশ্চিহ্ন করে দেয়। শেষ পর্যন্ত ঔরঙ্গজেব কঠোর হাতে এই বিদ্রোহ দমন করেন। বিদ্রোহের গুরুত্ব। সতনামী বিদ্রোহের মধ্য দিয়ে একটি ধর্মীয় সম্প্রদায়ের সংহতি এবং চেতনা কৃষকদের মধ্যে এক লড়াকু মনোভাব এনে দেয়। ইতিহাসবিদ গৌতম ভদ্র বলেছেন, সতনামী বিদ্রোহ প্রমাণ করে যে মোগল সিংহাসনে মহিমা সাধারণ প্রজার কাছে কমে গিয়েছিল। জেনে রাখা ভালো। 1. বিদ্রোহী কৃষকদের এলাকা পরিচিত ছিল মওয়াস বা তলব নামে। 2. সতনামী সম্প্রদায়ভুক্ত সকলেই অর্থাৎ কৃষক, কারিগর, ছোট ব্যবসায়ী, ছুতোর, চর্মকার এবং অন্যান্য নিচু পেশায় নিয়োজিতরা এই বিদ্রোহে যোগ দেয়। প্রশ্ন 12। ভুল। প্রশ্ন 11। মোগল সম্রাট ঔরঙ্গজেবের রাজত্বকালে মোগল সাম্রাজ্যের সামগ্রিক অবস্থা কিরকম ছিল তা লেখো। উত্তর: সূচনা। মোগল সম্রাট ঔরঙ্গজেব প্রায় 50 বছর রাজত্ব করেন। 1658 থেকে 1681 খ্রিস্টাব্দ পর্যন্ত উত্তর ভারতে এবং তারপর থেকে মৃত্যু পর্যন্ত 1707 খ্রিস্টাব্দ তিনি দক্ষিণ ভারতে অবস্থান করেন। ঔরঙ্গজেবের রাজত্বকালে বিভিন্ন দিক। 1. মোগল সাম্রাজ্য সীমা। ঔরঙ্গজেবের রাজত্বকালে মোগল সাম্রাজ্য সীমার সর্বাধিক বিস্তার ঘটে। এ সময়ে মোগল সাম্রাজ্য
উত্তরে কাশ্মীর থেকে দক্ষিণে জিনজি বর্গীর জয় হর্ষই ইয় বর্গীর জয় হর্ষই জিনজি, পশ্চিমে হিন্দুকুশ থেকে পূর্বে চট্টগ্রাম পর্যন্ত বিস্তৃতি লাভ করে। 2. প্রশাসনিক ব্যবস্থা। ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্নে বিভোর হয়ে ঔরঙ্গজেব শাসন পরিচালনা করতেন। ঔরঙ্গজেব মুসলিম প্রজাদের নৈতিক চরিত্র গঠন এবং ধর্মীয় আচার অনুষ্ঠানগুলির প্রতি নজর রাখার জন্য মুহতাসিব নামে কর্মচারী নিয়োগ করেন। তিনি প্রায় 80 ধরনের কর বাতিল করেন। 3. অর্থনৈতিক ব্যবস্থা। ঔরঙ্গজেবের উত্তর পশ্চিম সীমান্ত নীতি এবং দাক্ষিণাত্যে সীমাহীন যুদ্ধ নীতি আইন শৃঙ্খলার অবনতি ঘটায়। আইন শৃঙ্খলার অবনতির ফলে শিল্প বাণিজ্যে মন্দা দেখা দেয়, ফলে মোগল অর্থনীতি দুর্বল হয়ে পড়ে। 4. কৃষক বিদ্রোহ। জায়গিরদারি সংকট এবং ইজারাদার প্রথার কুফল হিসেবে কৃষক বিদ্রোহ শুরু হয়। জাট, শিখ, সতনামীরা মোগল সাম্রাজ্যের সংহতির মূলে প্রবল আঘাত হানে। 5. জায়গিরদারি সংকট। ঔরঙ্গজেবের আমলে মনসবদারের সংখ্যা প্রচুর বেড়ে যায়, কিন্তু সেই তুলনায় বন্টনযোগ্য জমির পরিমাণ বাড়েনি, ফলে জায়গিরদারি ব্যবস্থা সংকটে পড়ে। বেশি লাভের উদ্দেশ্যে জায়গিরদাররা জমা ও হাসিলের ক্ষেত্রে অসততার আশ্রয় নিতে শুরু করে। জেনে রাখা ভালো। 1. ঔরঙ্গজেবের সঙ্গে রাজপুতদের যে বিরোধ বেঁধেছিল তা শুধুমাত্র মারওয়াড় এবং মেবার এই 2 রাজ্যের মধ্যেই সীমাবদ্ধ ছিল। অম্বর জয়পুর, বিকানির, বোঁদি, কোটা প্রভৃতি রাজপুত রাজ্যের সঙ্গে ঔরঙ্গজেবের সুসম্পর্ক বজায় ছিল। 2. ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতির 3টি উদ্দেশ্য ছিল। 1. মারাঠাদের পক্ষে যোগদানকারী বিদ্রোহী পুত্র আকবরকে দমন করা। 2. দাক্ষিণাত্যে 2 শিয়া রাজ্য বিজাপুর এবং গোলকুন্ডা দখল করা। 3. স্বাধীন মারাঠা রাজ্যের পতন ঘটানো। পৃষ্ঠা 218। প্রশ্ন 12। মুঘল অভিজাতদের মধ্যেকার অন্তর্দ্বন্দ্বের কারণ এবং প্রকৃতি লেখো। উত্তর। মোগল অভিজাতদের অন্তর্দ্বন্দ্বের কারণ। ঔরঙ্গজেবের শাসনকালে শেষ দিকে মোগল দরবারে মূলত ইরানি এবং তুরানি গোষ্ঠী ক্ষমতাশালী হয়ে ওঠে। মূলত উত্তর ভারতে উন্নত মানের জায়গির হস্তগত করার লোভে অভিজাতরা নিজেদের মধ্যে দলাদলি শুরু করে। ঔরঙ্গজেবের মৃত্যুর পর প্রায় প্রত্যেক মোগল সম্রাটই অভিজাতদের কাঁধে ভর দিয়ে সিংহাসনে বসেন। এভাবেই কখনো ইরানি গোষ্ঠী, কখনো তুর্কি গোষ্ঠী, কখনো বা হিন্দুস্থানি গোষ্ঠী মোগল সম্রাটদের কাছাকাছি এলে অন্য অভিজাত গোষ্ঠী রুষ্ট হয়, ফলে অভিজাতদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব বাঁধে। প্রকৃতি। মোগল অভিজাতরা প্রায় সকলেই ছিল বহিরাগত, তাই তারা এদেশে শাসন ক্ষমতায় নিজেদের প্রতিষ্ঠা করার জন্য অতি সক্রিয় ছিল। জাতি এবং ধর্মের ভিত্তিতেই মূলত অভিজাত গোষ্ঠী গড়ে উঠেছিল। সতীশচন্দ্র, জাহির উদ্দিন মালিক প্রমুখ মনে করেন অভিজাত শ্রেণী নিজেদের স্বার্থ এবং সুবিধার কথা ভেবেই দল গঠন করেছিল। তারা কখনোই মোগল সাম্রাজ্যের বৃহত্তর স্বার্থের কথা ভাবেনি। মোগল অভিজাতদের গোষ্ঠীর দ্বন্দ্ব কেবলমাত্র রাজদরবারের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, তা মোগল সামরিক, প্রশাসনিক এবং আর্থিক ক্ষেত্রেও ছড়িয়ে পড়ে। জেনে রাখা ভালো। 1. মোগল সাম্রাজ্যের প্রধান স্তম্ভ ছিল অভিজাত শ্রেণী। মোগল শাসনের প্রথম দিকে আব্দুর রহমান, মহাবত খাঁ, সাদুল্লাহ, মিরজুমলা প্রমুখ অভিজাতগণ গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। 2. ঔরঙ্গজেবের শাসনকালে তুরানি, ইরানি, আফগান, শেখজাদা ভারতীয় মুসলমান, দক্ষিণী দাক্ষিণাত্যের বিজাপুর, গোলকুন্ডার কর্মচারী মারাঠা রাজপুতদের নিয়ে গঠিত ছিল অভিজাত গোষ্ঠী। প্রশ্ন 13। ঔরঙ্গজেবের পরবর্তীকালে মোগল সাম্রাজ্যের সঙ্গে আঞ্চলিক শক্তিগুলির গড়ে ওঠা সম্পর্কের প্রকৃতি নির্ধারণ করো।
উত্তর সূচনা। ঔরঙ্গজেবের পরবর্তীকালে মোগল সম্রাট ফারুক শিয়ার অযোধ্যা, বাংলা, হায়দ্রাবাদ সহ বিভিন্ন অঞ্চলে সুবেদার নিয়োগ করেন। এক্ষেত্রে তার উদ্দেশ্য ছিল শাসন পরিচালনায় আঞ্চলিক সাহায্য লাভ। কিন্তু এই সুবেদারগণ মোগল দুর্বলতার সুযোগ নিয়ে নিজ নিজ অঞ্চলে স্বাধীন শক্তি হিসেবে আত্মপ্রকাশ করে। সম্পর্কের প্রকৃতি। স্বাধীন। ঔরঙ্গজেবের পরবর্তীকালে আঞ্চলিক শক্তিগুলি শাসনগত দিক থেকে স্বাধীন ছিল। যেমন সাদাত খান নেতৃত্বে অযোধ্যা, চিনকিলিচ খাঁর নেতৃত্বে হায়দ্রাবাদ এবং মুর্শিদ কুলি খাঁর নেতৃত্বে বাংলার স্বাধীন রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে। কর প্রদানকারী। নিয়মিত রাজস্ব প্রদানের বিনিময়ে এই সমস্ত শাসকগণ মোগল শাসককে তুষ্ট করে রেখেছিলেন। আনুগত্যশীল। এই সমস্ত আঞ্চলিক শক্তিগুলি মোগলদের প্রতি আনুগত্যশীল ছিল। যদিও তারা নামমাত্র আনুগত্য দেখাত, চিনকিলিচ খাঁর নথি থেকে জানা যায় যে তিনি তার উত্তরসূরিদের মোগল সম্রাটকে ঊর্ধ্বতন প্রভু হিসেবে সম্মান জানানোর কথা বলে যান। জেনে রাখা ভালো। মোগল রাজশক্তির বিরুদ্ধে সংগ্রামের মধ্য দিয়েই মারাঠা শিখ এবং জাট শক্তির উত্থান ঘটে। প্রশ্ন 14। ঔরঙ্গজেবের আমলে সীমান্তে উপজাতি বিদ্রোহ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। উত্তর সূচনা। ঔরঙ্গজেবের আমলে উত্তর পশ্চিম সীমান্তে উপজাতি গোষ্ঠীগুলির বিভিন্ন সময়ে বিদ্রোহ ঘোষণা করে। ঔরঙ্গজেবের আমলে সীমান্তে উপজাতি বিদ্রোহ। 1. ভাগুর বিদ্রোহ। ভাগুর ভয়াকার গয় হস্য র। জনৈক ভাগুর নেতৃত্বে উপজাতি ইউসুফ জাইরা মোগল কর্মচারীদের আক্রমণ করেন 1667 খ্রিস্টাব্দে। মোগল সেনাপতি আমিন খাঁ তার কঠোরভাবে দমন করেন। 2. আকমল খাঁর বিদ্রোহ। 1672 খ্রিস্টাব্দে আকমল খাঁর নেতৃত্বে আফ্রিদি উপজাতি মোগলদের ব্যতিব্যস্ত গড়ে তোলে। কথিত আছে এদের আক্রমণে 10,000 মোগল সেনা নিহত হয়, 20,000 জন বন্দী হয় এবং প্রায় 2 কোটি টাকার সম্পদ লুট হয়। 3. কুশহল খাঁর বিদ্রোহ। কুশহল খাঁর নেতৃত্বে খতক উপজাতি আফ্রিদিদের সঙ্গে যোগ দেয়। কুশল খাঁর উজ্জ্বল ভাবমূর্তিতে আকৃষ্ট হয়ে বহু মানুষ বিদ্রোহে লিপ্ত হয়। শেষ পর্যন্ত মোগল সেনাপতি অঘোর খাঁ উৎকোচ প্রদান করে দরিদ্র মানুষদের মধ্যে বিভেদ সৃষ্টি করে এই বিদ্রোহকে দুর্বল করতে সক্ষম হন। ফলাফল 1. উপজাতি বিদ্রোহের ফলে ঔরঙ্গজেব আফগান উপজাতিদের মধ্যে থেকে সেনা প্রাপ্তির সুযোগ হারান। 2. এছাড়া সীমান্ত যুদ্ধে বহু অর্থ খরচ হয়। 3. সীমান্ত বিদ্রোহে ব্যস্ত থাকার দরুন আঞ্চলিক বিচ্ছিন্নতাবাদ প্রবল হয়ে ওঠে। গুরুত্ব। সীমান্ত উপজাতিদের বিদ্রোহ দমনে ঔরঙ্গজেব সুদক্ষ সেনা নিয়োগের ফলে দক্ষিণে শিবাজির ওপর মোগলদের সাময়িক চাপ কমে যায়। পৃষ্ঠা 219। জেনে রাখা ভালো। 1. মোগলদের বিরুদ্ধে খতক উপজাতি বিদ্রোহের নেতৃত্ব দেন কুশল খাঁ। তিনি প্রথম জীবনে ছিলেন মুঘল মনসবদার। উপজাতিদের সম্মান এবং মর্যাদা রক্ষার আবেগে সাড়া দিয়ে তিনি এই বিদ্রোহে নেতৃত্ব দেন। 2. আকবরের আমলে উত্তর পশ্চিমের আফ্রিদি ইউসুফ জাই প্রভৃতি উপজাতি কৃষকদের মধ্যে শুরু হয় রোশনিয়া আন্দোলন। বায়াজিদ আনসারির নামে এক ধর্মীয় নেতা নিজেকে আল্লাহর প্রেরিত পুরুষ বলে প্রচার চালান এবং এই আন্দোলনে নেতৃত্ব দেন। প্রশ্ন 15। ঔরঙ্গজেবের মৃত্যু 1707 খ্রিস্টাব্দের পর কিভাবে স্বাধীন বাংলা রাজ্যের উত্থান ঘটে? উত্তর সূচনা। অষ্টাদশ শতকে মোগল সাম্রাজ্যের ভাঙন কালে একাধিক রাজ্যের উত্থান ঘটে। এদের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ রাজ্যগুলি ছিল অযোধ্যা, হায়দ্রাবাদ এবং বাংলা। স্বাধীন বাংলার উত্থান। প্রতিষ্ঠা। ঔরঙ্গজেবের মৃত্যুর আগে পর্যন্ত বাংলা সম্পূর্ণরূপে মোগলদের অধীনস্থ ছিল, কিন্তু তারপর মোগল সম্রাট ফারুক শিয়ার মুর্শিদ কুলি খাঁকে বাংলার সুবেদার পদে নিয়োগ করেন। পরে মুর্শিদ কুলি খাঁ বাংলার স্বাধীন নবাবী শাসনের সূচনা করেন। প্রেক্ষাপট।
মুর্শিদ কুলি খাঁ প্রথমে বাংলার দেওয়ান পদ থেকে ডেপুটি সুবেদার পদে উন্নীত হন। পরে ফারুক শিয়ার কর্তৃক তিনি বাংলার সুবেদার হয়ে দিল্লিতে নিয়মিত রাজস্ব পাঠান, কিন্তু প্রশাসনিক ক্ষেত্রে তিনি নিজের স্বাধীন কর্তৃত্ব বজায় রাখেন। মুঘল শাসনের ভাঙনের সুযোগ নিয়ে তিনি বাংলাকে এক স্বাধীন রাজ্য হিসেবে গড়ে তোলেন। রাজ্যসীমা ইতিহাসবেত্তা গোলাম হোসেন সুলিম তার রিয়াজ উস সালাতিন গ্রন্থে নবাবী আমলের সূচনাকালে বাংলার প্রাকৃতিক সীমা রেখা উল্লেখ করেছেন। তিনি বলেছেন, এই সময়কার বাংলার উত্তরে নেপাল ভুটান থেকে দক্ষিণে সমুদ্র পর্যন্ত, পূর্বে চট্টগ্রাম পর্যন্ত, উত্তর পশ্চিমে বিহার এবং দক্ষিণ পশ্চিমে উড়িষ্যা পর্যন্ত বিস্তৃত ছিল। জেনে রাখা ভালো। এক, স্বাধীন বাংলা রাজ্যের স্থপতি মুর্শিদ কুলি খান জন্মসূত্রে ছিলেন এক দক্ষিণী ব্রাহ্মণ। বাল্যকালে তাঁকে হাজি ইস্পাহানি নামে এক ব্যক্তির কাছে বিক্রয় করে দেওয়া হয়। এই সময় তার নতুন নাম হয় মোহাম্মদ হাদি। ইস্পাহানির সঙ্গে কিছুদিন পারস্যে থাকার পর তিনি ভারতে ফিরে আসেন। প্রথম জীবনে তিনি আবদুল্লাহ খোরাসানির অধীনে বেরার অঞ্চলে রাজস্ব আদায়ের কাজে নিয়োজিত হন। 2, ঔরঙ্গজেব মোহাম্মদ হাদি ব্র্যাকেটে মুর্শিদ কুলি খাঁ ব্র্যাকেট ক্লোজ কে প্রথমে হায়দ্রাবাদেরও দেওয়ান পদে নিযুক্ত করেন। পরবর্তী সময়ে ঔরঙ্গজেব যখন দাক্ষিণাত্যে অর্থ সংকটে জর্জরিত, তখন মোহাম্মদ হাদি বাংলার দেওয়ান হিসেবে ঔরঙ্গজেবকে রাজস্ব পাঠিয়ে মোগল সম্মান রক্ষা করেন। প্রশ্ন 16, ঔরঙ্গজেবের মৃত্যু 1707 খ্রিস্টাব্দের পর কিভাবে স্বাধীন অযোধ্যা এবং হায়দ্রাবাদ রাজ্যের প্রতিষ্ঠা ঘটে? উত্তর, সূচনা। অষ্টাদশ শতকে মুঘল সাম্রাজ্যের ভাঙন কালে একাধিক রাজ্যের উত্থান ঘটে। এগুলির মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ রাজ্য ছিল অযোধ্যা, হায়দ্রাবাদ ও বাংলা। স্বাধীন রাজ্যের প্রতিষ্ঠা। অযোধ্যা প্রতিষ্ঠাতা মধ্য এশিয়ার খোরাসান থেকে আগত সাদাত খান বুরহান মুলক ব্র্যাকেটে আসল নাম মীর মোহাম্মদ আমিন ব্র্যাকেট ক্লোজ স্বাধীন অযোধ্যা রাজ্যের প্রতিষ্ঠা করেন। রাজ্যসীমা পূর্বে বেনারস, পশ্চিমে কয়েকটি অঞ্চল বারাণসী, এলাহাবাদ এবং কানপুরে নিকটবর্তী কয়েকটি জেলা নিয়ে গঠিত হয় স্বাধীন অযোধ্যা রাজ্য। প্রেক্ষাপট: মুঘল সম্রাট ফারুক শিয়ার সাদাত খানকে অযোধ্যার সুবেদার পদে নিয়োগ করেন। সুবেদার হিসেবে সাদাত খান বিদ্রোহী জমিদার এবং রাজাদের কঠোর হাতে দমন করেন এবং রাজ্যে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনেন। মুঘল সাম্রাজ্যের ভগ্ন দশার সুযোগ নিয়ে তিনি অযোধ্যার নবাব পদের বংশানুক্রমিক অধিকার প্রতিষ্ঠা করেন। ফলে অযোধ্যা এক স্বাধীন রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে। হায়দ্রাবাদ প্রতিষ্ঠাতা মুঘল অভিজাতদের মধ্যে অন্যতম ছিল তুরানি গোষ্ঠী বা চীন গোষ্ঠী। এই গোষ্ঠীর নেতা মীর করম উদ্দিন চীন কিলিচ খাঁ ব্র্যাকেটে ইতিহাসে নিজাম উল মুলক নামে পরিচিত স্বাধীন হায়দ্রাবাদ রাজ্যের প্রতিষ্ঠা করেন। প্রেক্ষাপট: চীন কিলিচ খাঁ মোগল প্রশাসনের উচ্চ পদে নিযুক্ত ছিলেন। মোগল সম্রাট ফারুক শিয়ার তাকে দক্ষিণে 6টি মোগল সুবেদার হিসেবে নিয়োগ করেন। সৈয়দ ভ্রাতৃদ্বয়ের হাতে ফারুক শিয়ার নিহত হলে রাজনৈতিক অস্থিরতা দেখা দেয়। এই সুযোগে চীন কিলিচ খাঁ দক্ষিণের স্বাধীন হায়দ্রাবাদ রাজ্য প্রতিষ্ঠা করেন। জেনে রাখা ভালো। খোরাসানের অধিবাসী ছিলেন সাদাত খান। তিনি প্রথম জীবনে স্যার বুলন্দ খানের অধীনে কাজ করতেন। পরে তিনি সম্রাট ফারুক শিয়ারের অধীনে হিন্দাওয়ান ও বিয়ানার গভর্নরের দায়িত্ব পান। মোগল অভিজাত হওয়ার পর তিনি আগ্রার গভর্নর হন। শেষ পর্যন্ত তিনি অযোধ্যার সুবেদারের দায়িত্ব পান 1722 খ্রিস্টাব্দে। পৃষ্ঠা 220। প্রশ্ন 17, জায়গিরদারি সংকটের কারণ ও ফলাফল নির্ণয় করো। অথবা মুঘল যুগের শেষ দিকে জায়গিরদারি এবং মনসবদারি ব্যবস্থায় কেন সংকট তৈরি হয়? মুঘল সাম্রাজ্যের ওপর এই সংকটের কি রকম প্রভাব পড়েছিল বলে তুমি মনে করো? উত্তর: সূচনা: মুঘল আমলের শেষের দিকে জায়গিরদারি ব্যবস্থা তীব্র সংকটের মুখোমুখি হয়। ইরফান হাবিবের মতে জায়গিরদার এবং ইজারদারদের অমানবিক শোষণে মুঘল সাম্রাজ্যের পতন ঘটে।
জায়গিরদারি সংকটের কারণ। এক, মূল কারণ। মুঘল যুগে মনসবদারদের নগদ বেতনের পরিবর্তে জায়গির দান করা হতো। ঔরঙ্গজেবের আমলে মনসবদারদের সংখ্যা বাড়লেও সেই অনুপাতে বন্টনযোগ্য জমির পরিমাণ বাড়েনি। দুই, অন্যান্য কারণ। এক, জায়গিরদারদের রেষারেষি এবং স্বার্থপরতা। মুঘল রাজত্বের শেষের দিকে জায়গির লাভের জন্য মনসবদারদের মধ্যে চরম দলাদলি শুরু হয়। দুই, অস্থায়িত্ব। এক জায়গায় দীর্ঘদিন থাকার সুযোগে জায়গিরদারগণ যাতে দুর্নীতিগ্রস্ত হয়ে না পড়েন তার জন্য তাদের ঘন ঘন বদলি করে দেওয়া হতো। এতে জায়গিরদারগণ স্থায়িত্বের অভাব অনুভব করে ও জায়গির পরিচালনায় অমনোযোগী হয়ে পড়ে। এর ফলে জায়গিরদারির সংকট তীব্র হয়ে ওঠে। তিন, জমা ও হাসিলের তফাৎ। অনেক ক্ষেত্রে জায়গিরদাররা জমা ব্র্যাকেটে কাগজ কলমে দেখানো রাজস্ব ব্র্যাকেট ক্লোজ এবং হাসিলের ব্র্যাকেটে আদায়কৃত প্রকৃত রাজস্ব ব্র্যাকেট ক্লোজ এর মধ্যে সামঞ্জস্য বিধানে ব্যর্থ হতো। এর ফলে জায়গিরদারি সংকট ভয়াবহ হয়ে ওঠে। জায়গিরদারি সংকটের ফলাফল। এক, সাম্রাজ্যে দুর্নীতির সূচনা। জায়গির লাভকে কেন্দ্র করে মনসবদারদের মধ্যে দলাদলি চরমে পৌঁছয়। উত্তর এবং দক্ষিণ ভারতে জায়গিরদারদের মধ্যে এই রেষারেষি সাম্রাজ্যকে দুর্বল করে দিয়েছিল। দুই, উৎপাদন হ্রাস। নথিভুক্ত জায়গিরদাররা ব্যবসায়ী এবং মহাজনদের জায়গির ইজারা দেয়। অধিক মুনাফার আশায় এই সমস্ত মধ্যস্বত্বভোগী শ্রেণী কৃষকদের ওপর যথেচ্ছ অত্যাচার চালাত। এই কারণে বহু কৃষক কৃষিকাজ ছেড়ে চলে গেলে উৎপাদন কমে যায়। তিন, সেনাবাহিনীর শক্তিহীনতা। বেশিরভাগ জায়গিরের আয় ব্যয় মনসবদারদের বেতনের থেকেও কম হওয়ায় মনসবদাররা তাদের নির্ধারিত সেনা বা অশ্ব রাখত না। এতে প্রয়োজনের সময় মনসবদারদের থেকে সামরিক সাহায্য পাওয়া যেত না। ফলে সেনাবাহিনী শক্তিহীন হয়ে পড়ে। জেনে রাখা ভালো। এক, অনেক সময় জায়গিরকে তৈউল এবং জায়গিরদারকে তৈয়ুলদার তয়হস্যৌ হস্যই অন্তুস্তয় হস্যৌ ল দয়াকার বয়শূন্য বলা হতো। আর জায়গিরের নির্ধারিত রাজস্ব বা আয়কে বলা হতো জমা বা জমাদমি। দুই, জায়গিরের নির্ধারিত রাজস্ব বা অর্থ পুরো আদায় করা যেত না। যতটা আদায় করা যেত তা ছিল হাসিল। আর নির্ধারিত রাজস্ব এবং আদায় করা রাজস্বের মধ্যে যে ব্যবধান থাকতো তা যা ছিল অনাদায়ী তার নাম ছিল তখলিফ ই দামি। তিন, রাজস্ব আদায়ের জন্য বড় জায়গিরদাররা নানা কর্মচারী নিয়োগ করতেন, যেমন করোরি ব্র্যাকেটে রাজস্ব আদায়কারী, আমিন ব্র্যাকেটে রাজস্ব নির্ধারক, ফতেদার ব্র্যাকেটে কোষাধ্যক্ষ, কারকুন ব্র্যাকেটে হিসাবরক্ষক প্রভৃতি। আর ছোট জায়গিরদারের প্রধান প্রতিনিধি ছিলেন আমিল ময়হস্যই ল বা শিকদার তালবুষয় হস্যই ক দয়াকার বয়শূন্য। প্রশ্ন 18, মুঘল যুগের শেষে কৃষিতে কেন সংকট বেড়েছিল? কৃষি সংকটের ফলাফল লেখো। উত্তর, সূচনা। মুঘল যুগে শেষার্ধে কৃষিক্ষেত্রে সংকটে নেমে আসে। এই সংকট মুঘল সাম্রাজ্যের ওপর বিরূপ প্রভাব ফেলে। কৃষি সংকটের কারণ। এক, জায়গিরদারদের শোষণ। জায়গিরদারগণ অনেক সময় নিলামের মাধ্যমে ইজারাদারদের দিয়ে রাজস্ব আদায় করত। ইজারাদাররা অতিরিক্ত মুনাফার লক্ষ্যে অত্যাচার শুরু করলে অনেক কৃষক গ্রাম ছেড়ে পালায়। ফলে কৃষিজ উৎপাদনে সংকট তৈরি হয়। দুই, কৃষক বিদ্রোহ। অনেক সময় কৃষকেরা অত্যাচার সহ্য করতে না পেরে বিদ্রোহ শুরু করে। মুঘল যুগে শেষ পর্বে জাট, শিখ, সতনামী প্রভৃতি কৃষক বিদ্রোহগুলি কৃষিতে সংকট তৈরি করে। তিন, মূল্য বৃদ্ধি। সপ্তদশ শতকে প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়ে যায়। এই মূল্য বৃদ্ধির কারণে অভিজাতরা নিজেদের আয়ও বাড়াতে চেষ্টা করেন। তারা কৃষকদের ওপর চাপ বাড়ালে কৃষি ক্ষেত্রে সংকট দেখা দেয়। কৃষির সংকটের ফলাফল। এক, মুঘল ঐক্য এবং সংহতিতে ভাঙন। কৃষিক্ষেত্রে সংকট দেখা দেওয়ায় একের পর এক কৃষক বিদ্রোহ ঘটতে থাকে। এই কৃষক বিদ্রোহগুলি মুঘল ঐক্য এবং সংহতিতে ভাঙন ধরায়।
আর্থিক অবক্ষয়। কৃষি সংকট সামগ্রিকভাবে কৃষিজ উৎপাদনের ব্যাঘাত ঘটায়, ফলে এই এক আর্থিক অবক্ষয়ের শুরু হয়। জেনে রাখা ভালো। 1. মুঘল আমলে ভূমি রাজস্বের নাম ছিল মাল বা খারাজ, ক্ষয়াকার বৈষ্ণরায়াকার বর্গীজ। আদায় করা রাজস্ব ছিল আসলে উদ্বৃত্ত কৃষিজ ফসল। মুঘলদের ভাওলি ভয়াকার ও লয়হস্যই, বাঁটাই বয়চন্দ্রবিন্দু আকার টয়াকার হস্যই, গাল্লা বক্সি গয়াকার লয় লয় আকার ব ক দন্তেশ্বর হস্যই ইত্যাদি ভূমি কর পদ্ধতি এই ইঙ্গিত দেয় যে মাল ছিল উৎপাদিত শস্যের ওপর নির্ধারিত কর। 2. মুঘল রাষ্ট্রে কৃষক বিদ্রোহের প্রধান কারণ হল কৃষি উৎপাদনের উদ্বৃত্ত নিয়ে দ্বন্দ্ব। রাষ্ট্রীয় তরফে এই দ্বন্দ্বের মীমাংসার চেষ্টা করা হয়নি। পরবর্তী অংশ পরবর্তী ফাইলে।